হ্যাঁ লিটনের ছোট ভাই আমি। তাই না? আসসালামু আলাইকুম। দাওয়াতের আরেকটা এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দাওয়াতের প্রিপারেশন গুলো রেডি করছি আর টুকটুক করে আপনাদের সাথে গল্প করব। প্রিভিয়াস এপিসোডে দেখেছিলেন আমি কিন্তু গিয়েছিলাম গাজীপুরে ঈদের 4th ডেতে মাসুমের ফ্রেন্ডদের বাসায় দাওয়াত খেতে। তো সেই দাওয়াত খেয়ে এসেই কিন্তু বাসায় একটু ফ্রেশ হয়ে টুকটুক করে সবকিছু রান্না বান্না করা শুরু করে দিয়েছি, কারণ এই যে এপিসোডটা রেডি করছি এটা ঠিক পরের দিন দুপুরবেলাতেই কিন্তু আমার মার বেস্ট ফ্রেন্ড তারা কিন্তু আসবে বেড়াতে। তো তাদের জন্য রান্নার আয়োজন আগের দিন রাত থেকে কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। যাই হোক, গরুর মাংসের ভুনা করছি, একটু ঝাল ঝাল করে করছি। আমি কম বেশি আপনাদের সাথে প্রচুর রেসিপি শেয়ার করেছি, তারপরও যদি এই আজকের রেসিপিটা দরকার হয় গরুর মাংসের ভুনা অবশ্যই জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প আউট করব। আর অন্যদিকে দাওয়াতের প্রিপারেশন তো সবাই রেডি করতে পারে, কিন্তু অনেকেই প্রশ্ন করে যে এত দ্রুত আমি কিভাবে করে সব রেডি করি। আমি সবচেয়ে কঠিন কাজটাকে সবার আগে শুরু করি যাতে বাকি সহজ কাজগুলো খুব ইজিলি হয়ে যায়। তো যাই হোক, গরুর মাংসটাকে তো প্রেসার কুকারে দিব যাতে খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি দ্রুত সেদ্ধ হয়ে যায়, এতে করে গ্যাসও কিন্তু সেভ হবে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে আমার বাকি রান্নাগুলোও তো কমপ্লিট করতে হবে, আফটার অল মাত্র 2টো বার্নার আমাদের। তো যাই হোক, আমি ম্যারিনেট করে রাখা টক দই দিয়ে মাখিয়ে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি এবং মোটামুটি এটাকে ভালো মতন করে 1 থেকে 2 বার কষিয়ে নিব। তার পরবর্তীতে আমি এখানে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিব। কিভাবে কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকদিন আগে থেকে কিন্তু গরুর মাংস খাওয়া বাদ দিয়ে দিয়েছি, কেননা আমার ফ্যাটি লিভার আছে, তো এই কারণে আমি এটা একেবারেই খাই না। গরু মাটন কোনো কিছুই খাওয়া হয় না, আরো অনেক খাবারের রেস্ট্রিকশন আছে। তো আমি আবার ডাক্তার যখন যেটা বলে সেটা মেনে চলার ট্রাই করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা কিন্তু আমার প্রচুর থাকে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ইনিশিয়ালি 2 বার কষানো হয়ে গিয়েছে। তো আমি ছোট ছোট ক্লিপ আকারে নিয়েছি, কেননা দেখা যায় যে ফুল ভিডিও নিতে গেলে রান্নাতে ফোকাস যদি ভালো মতন করে না দেওয়া হয় স্বাদটা কিন্তু ভালো মতন আসে না। তো যাই হোক, এই গরুর মাংসটার একটা স্পেশালিটি হচ্ছে 2 ধরনের বিশেষ মশলা দিয়ে এটা তৈরি করেছি। যাদের রেসিপি দরকার প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি 2 ধরনের মশলার রেসিপি সহ আপনাদের সাথে শেয়ার করে দিব। মাংসগুলোকে তো ভালো মতন করে প্রেসার কুকারে ট্রান্সফার করা হয়ে গিয়েছে, আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব সেদ্ধর জন্য। দিয়ে দিয়েছি আস্ত কিছু আলু, আরও দিয়ে দিব কাঁচা মরিচ এবং রসুনের কোয়া। বাস, মাত্র 6টা সিটি বাজবে, মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে, আর তারপর আমাদের মাংস রেডি। গরুর মাংস রান্না করা শেষ, এখন কোরমার তৈরি করব। তো এটার জন্য আমি ব্লেন্ডারের যে একটা অংশ আছে যেটাতে খুব ভালো মতন করে পেস্ট করে নেওয়া যায়, সেই অংশটাতে বাদামগুলোকে পেস্ট করে নিচ্ছি, আর ওইদিকে যেটা কাঁচামরিচ সেটাকেও কিন্তু একটু পানি দিয়ে সুন্দর মতন করে পেস্ট করে নিচ্ছি। এই 2টা জিনিস থাকলে কোরমার স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। কোরমার রেসিপি এর আগেও আমি কিন্তু শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, যদি না দেখে থাকেন কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্কটা ডেফিনেটলি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার নানু খুব ভালো কোরমা বানাতে পারতেন, শুধু কোরমা বলা ভুল হবে, কম বেশি অনেক খাবার তিনি খুব মজা করে রান্না করতেন। তো তার কাছ থেকে তার একটা ডায়েরি ছিল, সেই ডায়েরি থেকে টুকটুক করে প্রচুর রেসিপি আমি পেয়েছি। তো সেই রেসিপিগুলোই কম বেশি আমি চেষ্টা করি বাসায় দাওয়াতের আয়োজনে বানানোর। আর অন্যদিকে আপনাদের যদি কোনো পার্টিকুলার রেসিপি লাগে অবশ্যই জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প আউট করব। আপাতত কোরমার যে মশলাগুলো কি কি দিয়েছি যদি বিস্তারিত জানতে হয় কমেন্ট করবেন। আমি তো সবগুলো মশলা দিয়ে মাংসগুলো দিয়ে ভালো মতন করে এটাকে দিয়ে দিয়েছি বসিয়ে। আর সম্পূর্ণ কোরমাটা কিন্তু আমি দুধ দিয়ে করেছি, আশা করি আপনারা দুধ পানি দুটো মিলিয়ে করলেও খারাপ হবে না।
অন্যদিকে চিংড়ির কোফতা তৈরি করব, তো সেক্ষেত্রে যেটা করেছি চিংড়ির মাথাটাকে ছাড়িয়ে নিয়ে শুধু বডির অংশটাকে নেওয়া হয়েছিল। এর সাথে অল্প একটু পাউরুটি যোগ করেছি বাইন্ডিং এর জন্য, আর একটু সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়েছি, লাল মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন করে এটাকে টুকটুক করে মাখিয়ে নিয়েছি। এইগুলোকে মাখিয়ে তারপরে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। আর তেল গরম হলে টুকটুক করে তো দেখতেই পাচ্ছেন একটু হালকা করে ভেজে রেখে দিচ্ছি। আগামীকালকে যখন গেস্ট আসবে তার আগে একটা খুব মজা করে মালাই ঝোল রান্না করব, এবং সেই ঝোলে কিন্তু এই প্রত্যেকটা বানিয়ে রাখা আমাদের যে বড়া বা বলতে পারেন কোফতা আছে সবগুলোকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কোফতাগুলা কিন্তু খুব সুন্দর বড় সড়ো সাইজের হয়ে গিয়েছে। মজার ব্যাপার হলো রাতের বেলা এটাকে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা যখন কোফতা রান্না করতে গিয়েছি তখন দেখি বাচ্চারা অর্ধেকেরও বেশি কোফতা খেয়ে ফেলেছে। বাচ্চাদের এটা খুবই পছন্দ। এটা শুধু মালাই এরকম করে আমি যদি কারি করে না করে এমনি ভেজেও যদি সার্ভ করি সেটাও কিন্তু খেতে বেশ হবে। এমন গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখন এই কোফতাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, আর তারপরে সেকেন্ড ব্যাচ দিয়ে দিব। প্রায় দুটো ব্যাচ হয়েছিল, অনেকাংশেই হয়েছিল, তো যাই হোক কিছুই করার নাই। এখন আমি তো এগুলোকে রেখে দিচ্ছি ফ্রিজে। পরের দিন সকালবেলায় এটার ক্লিপিং নিতে ভুলে গিয়েছিলাম। আজ তো কোরাল মাছ, এই কোরাল মাছকে আমি একটু নুন হলুদ মাখিয়ে ভালো মতন করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবং ভেজে রাখা যে তেলটা ছিল সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে জাস্ট লালচে করে নেওয়ার ট্রাই করছি। সো মোটামুটি যখন এরকম লালচে হয়ে যাবে তখন এখানে এক এক করে আমাদের যাবতীয় যেটা রেগুলার মশলা হাতের কাছে আছে সেগুলো দিয়ে দিব। কোনো গেস্ট আসলে, বিশেষ করে স্পেশাল কেউ আসলে, অনেক দিন পরে আসলে এরকম আস্ত মাছ কিন্তু সার্ভ করতে ভীষণ ভালো লাগে। আমি এখানে কোরাল দিয়ে করছি, আপনি কিন্তু চাইলে কোরালের বদলে ইলিশ দিয়ে করতে পারেন, ছোটখাটো রুই মাছ দিয়ে করতে পারেন, মানে যেটাই হোক না কেন 1 কেজি বা 1 কেজি 200 গ্রামের বেশি মাছ কিন্তু বড় নেওয়া যাবে না। এখানে দুটা ইস্যু, একটা হাঁড়িও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ সবার বাসায় বড় হাঁড়ি না থাকতে নাও পারে। আবার এই বড় মাছ যদি বেশি বড় হয় ভেতরে কিন্তু মশলা যাবে না। তো আমি কিন্তু মাছের গায়ে চিড়ে নিয়েছিলাম। তো যাই হোক এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটা স্পেশাল ভাজা মশলা দেওয়া হয়েছে, নতুন করে ইদানিং আমি ভাজা মশলাটা দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। এবং অনেক সময় আছে হালিমান্টি ভাজনা নামে এক ধরনের মশলা দিয়ে থাকে, বাট আজকে কোনো ভাজনা দিচ্ছি না, নর্মাল আমি অন্য ধরনের একটা ভাজা মশলা দিচ্ছি। তো ভালো মতন করে আমি কষিয়ে নিচ্ছি, আর এটা স্বাদটাকে আমি একটু অন্যরকম করে ডাইভার্ট করার জন্য সামান্য পরিমাণে একটু তেঁতুলের কাদও দিয়ে দিব। কোনো এক ফাঁকে হয়তো বা দিয়েছি, বাট সেটার ক্লিপিংটা হয়তো বা নেওয়া হয়নি। তো যাই হোক আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে ঠিক এমন এমন করে উপর দিয়ে একটু ঝোল ঝোল দিয়ে দিচ্ছি, এবং এটাকে কিন্তু আমরা ভালো মতন করে এপিট করে নিব শুধুমাত্র একবার। আচ্ছা, যেহেতু তেঁতুল দিয়েছি এক ফাঁকে সে কারণে কিন্তু একটু চিনিও দেওয়া হয়েছে, আদারওয়াইজ কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না। অতিরিক্ত টক মনে হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে যারা টক খেতে পছন্দ করেন না, যাদের গ্যাসের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে বলবো তেঁতুলের অপশনটা একেবারেই কাট করে দিবেন। এখানে চাইলে অনেকে কিন্তু টমেটো দিতে পারে, অনেকে চাইলে আলু সেমি সেদ্ধ করেও দিয়ে দিতে পারে। আমি বাড়তি কিছুই দিচ্ছি না, মাছটা মোটামুটি যথেষ্ট পরিমাণে ভাজা হয়েছিল। তো এখন যেটা হচ্ছে যে ঝোলের ভেতরে মাছগুলোকে আমরা অপেক্ষা করছি প্রপার ওয়েতে সেদ্ধ হওয়ার জন্য। আর এই ফাঁকে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ওই ফাঁকে আমাদের এখন যে কোফতাগুলো বানিয়েছিলাম চিংড়ি সেটার রেডি করার পালা। তো দেখতেই পাচ্ছেন কোফতার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, বাট দ্যাটস ওকে। বাচ্চারা যে পছন্দ করে আমার হাতের খাবার, আলহামদুলিল্লাহ। বাচ্চারা কোনো কিছু কিন্তু যখন পছন্দ করে মন থেকেই করে। বাচ্চাদের মধ্যে কিন্তু কোনো অভিনয়, আমাদের মতন মেক কিছু করার কোনো কিছুই থাকে না। তো যাই হোক আমি এখানে মালাই কোফতা তৈরি করছি চিংড়ি। আর এই মালাই কোফতার রেসিপি যদি দরকার হয় কমেন্ট করে জানাবেন, আমি মালাই কোফতার রেসিপিটা ফুললি দিয়ে দিব আপনাদেরকে। আমি এখানে যেটা মালাই দুধ, মানে বলতে পারেন এটা নারিকেল দুধ, সেই নারিকেল দুধটা দিয়ে ভালো মতন করে এটাকে একটু সুন্দর মতন করে রান্না করব। অনেকে নারকেল দুধ অনেক শুরুতে দিয়ে কষিয়ে রান্না করে থাকে, আমি শেষে একদম দেই, কারণ শেষে দিলে ঘ্রাণটা এবং দুধের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর মতো লক হয়ে যায়। যাই হোক এখন জালি কাবাবে চলে যাচ্ছি। তো আমি চিকেন দিয়ে জালি কাবাব তৈরি করছি, দেখতেই পাচ্ছেন হাতের কাছে কোনো কিছুই ছিল না, তো এই লোহার যেটা ছিল সেটা দিয়েই কিন্তু কাজ করছি। এখন অনেকে
বলতে পারেন যেরকম সিরামিকে বা ননস্টিকে এরকম লোহা দিয়ে দেওয়া যায় না, হাতের কাছে কিছু ছিল না বলে এটা দিয়ে কাজ চালাচ্ছি। যাই হোক, এখন যেটা হচ্ছে আমার কাজ, যে এটাকে আমি এপিটোপিট করে ভাজি করে নিচ্ছি। আমার বাসায় সবাই কাবাবের ভীষণ পাগল। আর অন্যদিকে জায়নার দাঁতে, আমার বড় মেয়ের দাঁতে ব্রেস পরানো হয়েছে, সে কারণে ও কিন্তু আর ওই যে বটি টাইপের কাবাব খেতে পারবে না আগামী 2 বছর, যতদিন পর্যন্ত দাঁতে ওই ব্রেসটা লাগানো থাকবে। তো সে কারণে একটু কিমা টাইপের কাবাবের আসলে আয়োজন করেছি, এই আর কি। এখন ডিমের কোরমাটা তৈরি করে ফেলবো। কোরমার রেসিপি আপনারা সবাই জানেন ডিমের, তারপরও যদি পার্টিকুলারলি আমার এই রেসিপির দরকার হয় জানাবেন। কোনো আহামরি রকেট সায়েন্স না, খুবই ইজি। আমি কিন্তু এর আগেও এরকম অনেক প্রচুর রেসিপি শেয়ার করেছি, সেখানেও কিন্তু চেক করলে পাওয়া যাবে। যাই হোক, দাওয়াতের এই আয়োজনটা যে করছি আমার মার বেস্ট ফ্রেন্ডের জন্য, সেই মজার গল্প বলতেই ভুলে গিয়েছি। আম্মুর সেই ছোটবেলার, আম্মু যখন 4-5 বছর ছিল তখনকার সময়ের ফ্রেন্ড, এবং আন্টি কিন্তু অনেক সুন্দরী, একদম পাকিস্তানি নায়িকাদের মতন দেখাবো আমি একদম শেষে। আর আরেকজন আছে লিটন মামা, মানে এরা সবাই ব্যাচমেট, একই সাথে এদের ম্যাট্রিক ইন্টার সবকিছু। এতগুলো বছর হয়ে গিয়েছে, বন্ধুত্ব কিন্তু অটুট আছে, যদিও সবাই এক জায়গায় থাকে না। আন্টি দেশের বাইরে থাকেন, তো উনি দেশে এসেছেন ওনার কিছু পার্সোনাল কাজে। আবার অন্যদিকে লিটন মামা, ওনারা থাকেন উত্তরাতে। আমাদের ম্যাক্সিমাম নেইবাররাই উত্তরাতে থাকেন, এবং উত্তরাটা আমার খুবই ফেভারিট, এবং আমি মাঝে মাঝে আক্ষেপ করে বলি যে শেষ আমাদের বাসাটা বেলি রোডে না হয়ে উত্তরাতে হলে অনেক ভালো হতো। তো যাই হোক, ভাগ্যে আল্লাহ তাআলা যেটা রেখেছেন তো সেটা তো হবেই। তো ওইদিকে সবকিছু রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আজকে খুব বেশি রান্না করার সুযোগ পাইনি, কারণ আগের দিন যেহেতু ঢাকার বাইরে ছিলাম। আবার অন্যদিকে যেটা হয়েছে, আম্মু বলেছে যে এত বেশি আয়োজন করো না, মানুষ কিন্তু এত বেশি আয়োজন করলে প্রাণ ভরে খেতে পারে না, যেটুকু করবে এটা করবে যাতে সবাই মন ভরে প্রাণ ভরে খেতে পারে। তো যাই হোক, আমি এখন সবগুলো জিনিস এক এক করে প্লেটিং করছি। আবার আজকে কাবাব ভর্তা তৈরি করব। কাবাব ভর্তার এই রেসিপিটা এটা আমি শিখেছিলাম আমার এক স্টুডেন্টের কাছ থেকে, সিফাতের কাছ থেকে। সিফাতের সাথে এখন যোগাযোগ নেই, কিন্তু কম বেশি ওকে মিস করি, জানি না ও আমার এই ভিডিওটা দেখবে কিনা। তো এখানে যেটা আমি করেছি, যে এখানে আমি কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, একটু চাট মশলা এবং টালা জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন করে একটু মাখিয়ে নিয়েছি। সেখানে আমার ভেজে রাখা যে কাবাবগুলো ছিল সেগুলো একটু হাত দিয়ে এরকম করে চটকে নিয়ে জাস্ট ভর্তার মতন একটা লুক দিয়েছি। যখন কোনো মোগলাই খাবারের আয়োজন আপনি বাসায় করবেন, কাবাব ভর্তা, মাংসের ভর্তা, আপনি কিন্তু এরকম একটা সাইড ডিশ ব্যাটার হিসেবে রাখতেই পারেন। এতে করে একটা আইটেম বাড়বে, খেতেও মজা হবে, একটা নতুনত্ব আসবে। কমন জিনিস সবাই খাওয়াতে পারে, আমার কথা হচ্ছে যে এই কমন জিনিসের মাঝে থেকে আনকমন কিছুকে প্রেজেন্ট করলে কিন্তু বেশ হয়, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাবাব ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেটা করছি, এটাকে সার্ভিং প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। অন্যদিকে ডিমের কোরমাটাকেও সুন্দর মতন করে ছোট্ট আরেকটা বোলে নিয়ে নিচ্ছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে কিন্তু গেস্টদেরও ভালো লাগে, আর আমারও ইনফ্যাক্ট গেস্টদেরকে সবসময় সুন্দরভাবে আপ্যায়ন করতে কিন্তু বেশ ভালো লাগে। আর ফাইনালি এটা হচ্ছে আমার টেবিলের ফাইনাল আউটপুটটা, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এই স্যালাডটার রেসিপিটা আর আপনাদেরকে দেখানো হয়নি, এটা ছিল কোরমা, আর অন্যদিকে ওটা ছিল পোলাওটা হালিমান্টি রান্না করেছে। এটা আমার সেই বিশেষ গরুর মাংস, এটা আমার আস্ত কোরাল মাছ, আর ওইদিকে রয়েছে আমার ডিমের কোরমা, কাবাব ভর্তা, আর ওই জালি কাবাব, সবকিছু মিলে। আর এটা ছিল হচ্ছে আমার চিংড়ির যে কোফতাটা, মালাই কোফতা। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা তো বুঝতেই পারছেন আমি আজকে সত্যিই খুব ছোটখাটো আয়োজন করেছি। তো কিছুই করার ছিল না, আম্মু বলেছে বেশি বেশি আয়োজন না করে আমরা বেশি কোয়ালিটি টাইম গেস্টদের সাথে স্পেন্ড করব। তো যাই হোক, আপাতত ওই যে আমার ছোট মেয়ে, সে তো আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর ওর ইনস্ট্রাকশন পেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একদম শেষে আন্টি আর মামাকে দেখাবো। আপাতত যারা ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আসবো আগামীতে নতুন নতুন আরো গল্প, আড্ডা, ভ্লগ নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আর আপাতত আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি এপিসোডটা ভালো লেগেছে, আর যদি কোনো পার্টিকুলার রেসিপির দরকার হয় কমেন্ট করবেন। আর ফাইনালি এই হচ্ছে লাকি আন্টি আর আমার মা। আম্মু সিক দেখে আম্মুকে দেখতে এসেছেন সেই লালমাটিয়া থেকে, আর আব্বুর পাশে রয়েছে লিটন মামা, আর আমার আব্বু লিটনের ছোট ভাই আমি।
আমার আব্বু সবসময় ফান লাভিং করতে পছন্দ করে। আমার আব্বু কিন্তু এখানে সবচাইতে বড়। আমার আব্বু আম্মুর মধ্যে বয়সের গ্যাপ অলমোস্ট 12 বছরের, কিন্তু দেখেন আব্বু এত বেশি ফিট, আলহামদুলিল্লাহ। সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। এবং খুবই মজা করে তারপর আমরা গল্প আড্ডা শেষ করে খাওয়া দাওয়া করতে বসেছি। লিটন মামা আমাকে খাবার সার্ভ করতেছিল, আমার খুব ভালো লাগছিল আসলে এত বছর পরে সবাইকে দেখে। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ওনাদের বাসায় বেড়াতে যখন যাব তখন আরো ব্লগ, আরো অনেক কিছু গল্প আড্ডা আপনাদের সাথে শেয়ার করা হবে। আপাতত আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আসছি আগামী দিনগুলোতে আরেকটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।